সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সংবাদের পাতার পক্ষ থেকে। সাথে এই মুহূর্তে আছি আমি জব্বার। দর্শক, আমরা আমাদের সংবাদের পাতার মাধ্যমে বাংলাদেশের শীর্ষস্থানীয় যে জাতীয় দৈনিক পত্রিকাগুলো আছে সেই দৈনিক পত্রিকার সংবাদ শিরোনাম নিয়ে আমরা প্রতিদিনের মতো নিয়মিতই আপনাদের মাঝে উপস্থিত হই এবং সেই পত্রিকাগুলোর যে প্রধান সংবাদ শিরোনাম এবং সংবাদ শিরোনামের যে প্রধান সংবাদগুলো সেই সংবাদগুলো আপনাদের মাঝে আমরা বিস্তারিত তুলে ধরার জন্য নিয়মিত এই সংবাদ শিরোনামের আয়োজন করে থাকি এবং পাশাপাশি সেই সংবাদের বিশ্লেষণ বিষয়ে আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আরেকটি কথা বলে রাখতে চাই, যারা আমাদের সংবাদের পাতার মাধ্যমে যারা আমাদের পেজটি ফলো করে এবং নিয়মিত শেয়ার করে যাচ্ছেন এবং লাইক করে যাচ্ছেন, তাছাড়া যারা প্রতিনিয়ত কমেন্ট করে আমাদের উৎসাহিত করেন, তাদের সকলের জন্য শুভকামনা রইল। দর্শক, আজ আমাদের হাতে বাংলাদেশের যে শীর্ষস্থানীয় পত্রিকা, সেই শীর্ষস্থানীয় পত্রিকার ভিতরে আছে নিয়মিত আয়োজন বাংলাদেশ প্রতিদিন এবং দৈনিক আমাদের সময়, এবং আরেকটি পত্রিকা আছে দৈনিক রূপবাণী। আজকে এই তিনটি পত্রিকার সংবাদ শিরোনাম নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, সাথে সংযুক্ত আছি আমি জব্বার। আজকের সংবাদ শিরোনামে কি আছে আপনার বাংলাদেশ প্রতিদিনে, সেই বিষয়বস্তু নিয়ে আপনাদের মাঝে এখন তুলে ধরার চেষ্টা করছি। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আপনারা জানেন যে সাম্প্রতিক ঘটে যাওয়া আমাদের দেশে যে ঘূর্ণিঝড় হয়েছে রিমাল, সেই রিমাল কিন্তু এখন সংবাদ মাধ্যমের সংবাদ পত্রিকাগুলোতে প্রথম হেডলাইন হয়ে আছে, কারণ আমাদের দেশে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বটে। সেই সমস্ত বিষয় নিয়ে বাংলাদেশ প্রতিদিনে কী লিখেছে সেই বিষয়টি আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি। রিমালের ক্ষতে মহা বিপর্যয়। রিমালের ক্ষতে মহা বিপর্যয়। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে পটুয়াখালী কলাপাড়ায় ক্ষতিগ্রস্ত বসতবাড়ি। শুধু পটুয়াখালীতে নয়, দেশের বিভিন্ন স্থানে কিন্তু এই ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমরা চলে আসি রিমালের ক্ষতে মহাবিপর্যয়। বাংলাদেশ প্রতিদিনে এই কি লিখেছে, মৃত্যু 36, বাঁধ ধসে দুর্ভোগ। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে গতকাল আরও 22 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেখেন, ইতিমধ্যে কিন্তু আমরা 8 জন, 9 জন, 11 জন এভাবে প্রতিনিয়তই কিন্তু এই ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে কিন্তু মৃত্যুর খবর আমরা শুনতেছি। কিন্তু আজকের যে বাংলাদেশ যে সংবাদ প্রচার হয়েছে সেই সংবাদে আপনার 22 জনের মৃত্যুর কথা উল্লেখযোগ্যভাবে তুলে ধরা হয়েছে। এর মধ্যে ঢাকায় 4, পটুয়াখালী ও ভোলায় 3 জন করে, পিরোজপুর 4, নরসিংদীতে 2 এবং নোয়াখালী, ঝিনাইদহ, লালমনিরহাট, খাগড়াছড়ি, দিনাজপুর ও বরগুনায় 1 জন করে। এর আগেও 14 জন প্রাণ হারান। সব মিলিয়ে গতকাল পর্যন্ত প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রাণ হারালেন 36 জন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে জনপদ তলিয়ে যাওয়াসহ ফসলের জমি ও মৎস্য ঘেরাও ব্যাপক ক্ষতি হয়েছে। আরেকটা জিনিস কিন্তু আপনারা লক্ষ্য করবেন, শুধু যে ঘূর্ণিঝড় রিমাল হয়েছে, সেই ঘূর্ণিঝড় রিমালের কিন্তু যে প্রকোপটা হয়েছে তাতে কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চলে যে বেড়িবাঁধগুলো আছে সেই বেড়িবাঁধগুলো ভেঙে কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিশেষ করে আমাদের যে কৃষি জমি, ফসলের জমিগুলো আছে সেই জমিগুলো কিন্তু ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানীতে 50 টাকা কেজির নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। তারপরে আপনার আসুন প্রতিবেদক ও প্রতিনিধিত্ব পাঠানো খবর। রাজধানীতে রিমালের প্রভাব, ঝড় ও বৃষ্টির বাতাসে পৃথক ঘটনায় বিদ্যুৎ পৃষ্ঠে 2 জন নিহত। পৃষ্ঠাতে লিখেছে বিস্তারিত, সেই বিষয়গুলো আপনাদের মাঝে আমরা একটু তুলে ধরার চেষ্টা করছি। নারীসহ 4 জনের মৃত্যু হয়েছে। তারা হলেন মরিয়ম বেগম, মোহাম্মদ রাকিব, লিজা আক্তার ও এরশাদ। এদের মধ্যে যাত্রাবাড়ি ও ডেমরা থানা এলাকায় 1 জন করে এবং খিলগাঁও এলাকায়
দুজনের মৃত্যু হয়। যাত্রাবাড়ি থানার দরবার শরীফের সামনে ভূঁইয়া বাড়ি ভাড়াটিয়া লিজা তিনি বাসার পাশে টিনের প্রাচীর স্পর্শ করলে বিদ্যুৎ পৃষ্ঠে অচেতন অবস্থায় হয়ে পড়ে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নোয়াখালীর চরজব্বার উপজেলার মোহাম্মদ সিরাজ খানের মেয়ে লিজা একই দিনে রাতে খিলগাঁও সিপাহীবাগ এলাকায় আইসক্রিম গলিতে বৃষ্টির পানিতে দিয়ে যাওয়ার সময় বৈদ্যুতিক খুঁটির স্পর্শ লেগে অচেতন হয়ে পড়ে মরিয়ম। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বরগুনার বেতাগী উপজেলার মধুখার মেয়ে মরিয়ম বর্তমান তিনি সিপাহীবাগ এলাকায় থাকতেন। খিলগাঁও থানার তালতলায় ব্যাটারি চালিত অটোরিকশার গ্যারেজ থেকে চার্জে দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন রাকিব। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঝালকাঠি সদর উপজেলার উত্তর চরাইল গ্রামের মোহাম্মদ দুলাল মিয়ার ছেলে রাকিব। দর্শক, এরকম বিদ্যুৎ পৃষ্ঠে হয়ে কিন্তু অনেক লোকই ইতিমধ্যে মারা গেছে, সেই বিষয়ে কিন্তু আপনারা অনেকে হয়তো জানেন। আরেকটা বিষয় বলি, যদি ঝড়ো হাওয়া হয় বা এরকম ঘূর্ণিঝড় হয় আপনারা একটু সাবধানে থাকার চেষ্টা করবেন, কারণ অনেক জায়গায় কিন্তু বিদ্যুৎ পৃষ্ঠের ঘটনায় কিন্তু অনেকে দুর্ঘটনার কবলে পড়ে কিন্তু মৃত্যুবরণ করেন। দর্শক, আমরা একটু চলে যাচ্ছি। বিপুল মানুষ এখন অন্ধকারে। আসলে বিপুল মানুষ এখন অন্ধকারে, এটা কেন, সেই বিষয়টি আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। বাংলাদেশ প্রতিদিনেরই একটি সংবাদ শিরোনাম, রিমালের তাণ্ডবে বিদ্যুৎহীন 61 লাখ গ্রাহক। অতএব রিমালের যে ঘূর্ণিঝড় ব্যাপক যে রিমালের যে ঘূর্ণিঝড় তাণ্ডব সৃষ্টি হচ্ছে, তাতে কিন্তু সারা দেশে সর্বমোট 61 লক্ষ মানুষ গ্রাহক, যারা বিদ্যুৎ সচরাচর ব্যবহার করেন, বিদ্যুতের আওতাধীন আছেন, তারা কিন্তু বঞ্চিতহীন বর্তমানে অবস্থানে আছেন। প্রাথমিক ক্ষতি 108 কোটি 40 লাখ। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে 108 কোটি 40 লক্ষ। ইন্টারনেট টেলিযোগাযোগ সেবা বিপর্যয়, পাশাপাশি কিন্তু ইন্টারনেট এবং টেলিযোগাযোগ যে আছে সেগুলোও কিন্তু বিপর্যয় অবস্থায় আছে। এই বিষয়টা আমরা সংক্ষিপ্তভাবে বিস্তারিত বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের 2 দিন পরেও বিদ্যুৎহীন দেশের 61 লাখ গ্রাহক। বিদ্যুতের অভাবে এসব গ্রাহক করছেন মহা দুর্ভোগে। ঘরে জ্বলছে না আলো, বিদ্যুতের অভাবে অনেক বাড়িতে জ্বলছে না পানি তোলার মোটর। এতে বিশুদ্ধ পানির অভাবে দেখা দিয়েছে। এদিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় দেশের অর্ধেকের বেশি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার বা সাইট অচল হয়ে আছে। দর্শক, আপনারা বুঝতেই পারলেন যে বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু মানুষের জীবনযাপনও কিন্তু একটা বিপর্যয় অবস্থা এসে চলেছে। সে যেরকম আপনার যে বিশুদ্ধ খাবার পানিও কিন্তু তারা মোটর চলছে না বিধায়, বিদ্যুৎ না থাকায় মোটরই বা কীভাবে চলছে, বিদ্যুৎ না থাকার কারণেই কিন্তু মোটর দিয়ে পানি উত্তোলন করতে পারছে না, তারা কিন্তু পানির দিক থেকেও কিন্তু একটু বঞ্চিত আছেন। আরেকটা বিষয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি, সপরিবারে বিদ্যুতের প্রবল বেনজিরকে। এটা দেশের আলোচিত একটি সংবাদ, যা আপনার জানেন সকলে। এই বিষয়টি বেনজির আহমেদ তিনি কী তুলে ধরেছেন, সেই বিষয়টি আমরা তুলে ধরার সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। জিও অ্যাকাউন্ট অবরুদ্ধ রাখার নির্দেশ বিএসইসি। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য প্রবল করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশ তাকে বিস্তারিত আমরা আরেকটু তুলে ধরার চেষ্টা করছি। তাকে বিচারের মুখোমুখি হতে হবে, তাকে অপরাধ করলে শাস্তি পেতে হবে। গতকাল দুপুরে আওয়ামী লীগের সভানেত্রী ধানমন্ডির কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বেনজির আহমেদের বিরুদ্ধে দুদক স্বাধীনভাবে তদন্ত করেছে, আরও তদন্ত হবে। অপরাধী হলে শাস্তি পেতে হবে, কোনো অপরাধী শাস্তি ছাড়া পার পাবে না। সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন যে ওবায়দুল কাদের সাহেবও কিন্তু এই বিষয়ে উল্লেখযোগ্যভাবে আজকের সংবাদ শিরোনামে আপনার যে আমাদের বাংলাদেশের ঝিনেদার যে বিষয় ছিলেন, তার
বিষয়েও কিন্তু ইদানিং পত্রিকা হেডলাইন হয়ে আছে। সেই বিষয়টি আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। সেপটিক ট্যাঙ্কে লাশের টুকরো, ডিএনএ পরীক্ষায় পরই সিদ্ধান্ত, বলছে কলকাতার পুলিশ। লাশ না পেলেও মামলা নিষ্পত্তিতে অসুবিধা নেই ডিবি। শাহিন সিয়ামকে ফেরত চিঠি ইন্টারপোলের। আমরা বিস্তারিত বিষয়টা আসছি। কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্কে মিলল মাংস পিণ্ড। গতকাল বিকেলের দিকে সেপটিক ট্যাঙ্ক ভেঙে ময়লার মধ্যে কয়েক টুকরো মাংসপিণ্ড, কিছু চুল ও মানবদেহের একটি হাড় উদ্ধার করে পশ্চিমবঙ্গের সিআইডি পুলিশ। তবে সেই মাংসপিণ্ডে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃতদেহের অংশ কিনা তা এখনও নিশ্চিত নয়। কলকাতার সিআইডি বলেছে, ডিএনএ পরীক্ষার পরেই এ বিষয়ে মন্তব্য করা যাবে। অন্যদিকে এমপি আনারের হত্যার মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিন ও তার সহযোগী সিয়ামকে ফেরাতে ইন্টারপোলে, আমরা আরেকটু বিস্তারিত বিষয়টি আপনাদের মধ্যে তুলে দেওয়ার চেষ্টা করছি। ইন্টারপোলে চিঠি দিয়েছে বাংলাদেশ পুলিশ, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো, এনসিবি। যুক্তরাষ্ট্র ও নেপালের এনসিবির কাছে সহায়তা চেয়ে চিঠি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তর, এনসিবি শাখা। আসলে আপনারা জানেন যে ঝিনাইদহ ৪ আসনে যে সংসদ সদস্য ছিলেন, তার এই মৃত্যুর ঘটনা নিয়ে কিন্তু এখনও দেশে প্রবলভাবে রহস্য উদ্ঘাটনের জন্য কিন্তু প্রশাসন কিন্তু কাজ করে যাচ্ছে এবং প্রতিনিয়তই কিন্তু সংবাদের মাধ্যমে কিন্তু প্রতিনিয়তই খবর কিন্তু চলে আসছে এবং রীতিমতো কিন্তু এই সংবাদগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে কী হয়েছিল এবং কী হতে চলছে। আমরা বাংলাদেশ প্রতিদিনে একটা সংবাদে যাচ্ছি, বিমানের টিকিটে ভয়ঙ্কর সিন্ডিকেট। বরাবরের মতোই আবার সেই বিমানের বিষয়টি কী লেখা আছে বিস্তারিত, সেই বিষয়টি আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি। মালয়েশিয়া রুটে 30,000-এর টিকিট 1 লাখ। মালয়েশিয়া যেতে বাংলাদেশের নতুন কর্মীদের সময় শেষে হচ্ছে শুক্রবার। এই ডেডলাইনের সুযোগ নিচ্ছে একটি সিন্ডিকেট চক্র। মালয়েশিয়া রুটের টিকিট বিক্রি করছে কয়েক গুণ বেশি দামে। 20-30 হাজার টিকিটের দাম 1 লক্ষ টাকা ছড়িয়ে গেছে। তার মানে 20 থেকে 30 হাজার টাকার যে টিকিটের দাম ছিল, সেই টিকিট বর্তমান বাজার কিন্তু 1 লক্ষ টাকা ছাড়িয়ে গেছে। এমনই বিষয় কিন্তু তুলে ধরেছে বাংলাদেশ প্রতিদিন। কর্মীদের সুবিধার্থে 4টি বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে বাংলাদেশ বিমান। বাংলাদেশ বিমান সূত্রে বলেছে, মালয়েশিয়া থেকে ফেরার সময় খালি ফ্লাইট আসবে বলে বাড়তি দাম ধরা হয়েছে। অতএব এখানে বাংলাদেশ বিমান যে বিষয়টি তুলে ধরেছে যে মালয়েশিয়া থেকে যে বিমানটি খালি ফ্লাইটে চলে আসবে, সে কারণেই কিন্তু এই বিমানের বাড়তি দাম তারা ধরেছে। এই বিষয়ে কিন্তু তারা উল্লেখ করেছে পত্রিকাটিতে। বিশেষ ফ্লাইটের টিকিট 68,000 থেকে শুরু করেছে বিমান। এটি সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। এটি অনলাইন থেকেও কেনার সুযোগ রাখা হয়েছিল। এছাড়া আরও 4টি বিশেষ ফ্লাইট পরিচালনার জন্য গত রবিবার মালয়েশিয়াকে চিঠি দেওয়া হয়েছে। জানা যায়, ঢাকা থেকে মালয়েশিয়ার রাজধানীর কুয়ালালামপুর যেতে উড়োজাহাজের টিকিটের সর্বোচ্চ দাম থাকে সাধারণত 20 থেকে 25,000 টাকা। চলিত মাসের শুরু থেকেই তা 3 গুণ বেশি হয়ে যায়। সুপ্রিয় দর্শক, আপনারা জানতে পারলেন যে বিমানের টিকিট ভয়ঙ্কর সিন্ডিকেট। মালয়েশিয়া রুটে 30,000 টিকিট 1 লক্ষ টাকা এবং সাধারণত 20, 25 বা 30,000 টাকার যে টিকিট 1 লক্ষ টাকা কিন্তু বিক্রি হচ্ছে এবং তার বিস্তারিত বিষয়টি কিন্তু আপনাদের মাঝে আমরা তুলে ধরছি যে মালয়েশিয়াতে যে বিমানটি যাচ্ছে এবং সেই ফ্লাইটে খালিতে চলে আসায় কিন্তু ভাড়া বাড়তি নেওয়া হচ্ছে, সেরকমই একটি উল্লেখযোগ্য বিষয় কিন্তু আপনার পত্রিকার বিস্তারিত বিষয়গুলো সারা বাংলাদেশ প্রতিদিন যেভাবে তুলে ধরছে, আমরা সেই বিষয়গুলো কিন্তু আপনাদের মাঝে সেভাবে তুলে ধরার চেষ্টা করলাম। আমরা আরেকটু ভিতরের পাতায় যাচ্ছি। আপনার বাংলাদেশ প্রতিদিনের 5 ফেরিঘাট বন্ধ। এখন আমরা একটু জানার চেষ্টা করি ফেরিঘাট, 5টি ফেরিঘাট কেন বন্ধ, সেই বিষয়টি একটু তুলে ধরার চেষ্টা করছি। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া পাটুরিয়া নৌরু। এটা অবশ্যই সবাই জানেন যে দেশের 21 জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া পাটুরিয়া নৌরু, এটা খুবই একটি গুরুত্বপূর্ণ নৌরুট আমাদের দেশের জন্য। পদ্মা সেতু চালুর পর
রাজবাড়ির দৌলদিয়া নৌরুটে ফেরির যানবাহন পারাপার কম অর্ধেক নেমে এসেছে। এতে স্বাভাবিক, কারণ পদ্মা সেতু হওয়ার পর থেকে কিন্তু দেশের যে দক্ষিণবঙ্গের মানুষ কিন্তু অনেকে কিন্তু যানবাহনে চলাচল করেন, আর সেক্ষেত্রে কিন্তু ফেরি চলাচল একটু স্থির গতিতেই হয়েছে, কারণ অনেক মালবাহী পণ্য যানবাহনগুলো তারাও কিন্তু যারা এই ব্রিজের উপর দিয়ে কিন্তু পদ্মা সেতু যে যানবাহনগুলো এবং যাত্রীবাহী বাস যারা যে আছে তারাও কিন্তু এখন সেই সেতু দিয়েই যাতায়াত করে থাকেন। এদিকে স্বাভাবিক আপনার নৌরুট কিন্তু একটু অচল হয়ে পড়েছে, সেদিকটা কিন্তু আমরা সকলেই জানি যে বিষয়টি। এখন আরেকটি বিষয় হলো দৌলদিয়া প্রান্তে 7টি ফেরিঘাট 5টি বন্ধ থাকায় যাত্রী ও যানবাহন চালকদের চরম ভোগান্তি হয়েছে। সংশ্লিষ্টরা জানান, বিমানের কারণে পদ্মার পানি বেড়েছে। এই কারণে গতকাল দুপুর পর্যন্ত দৌলদিয়া প্রান্তের সবচেয়ে ব্যস্ততম 7 নম্বর ফেরিঘাট পল্টন পানিতে তলিয়ে যাচ্ছিল। দুর্ঘটনা এড়াতে ফেরিঘাট দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার বন্ধ করে দেয় ফেরিঘাট কর্তৃপক্ষ। অর্থাৎ এই যে ঘূর্ণিঝড় রেমালের কারণেই কিন্তু ফেরিঘাটে একটি বিলম্বিত সৃষ্টি হয়, এবং এই বিলম্বিত সৃষ্টির কারণেই কিন্তু ফেরি চলাচল বন্ধ থাকে। দর্শক, আমরা চলে যাচ্ছি আরেকটি জাতীয় শীর্ষস্থানীয় পত্রিকা ইতিমধ্যে। সেই শীর্ষস্থানীয় পত্রিকায় আজকের সংবাদ শিরোনাম কী আছে সেই বিষয়টি আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমাদের সময় স্ত্রী সন্তান সহ বেনজিরকে তলব, আবার বেনজির আহমেদের বিষয়ে চলে আসলাম। আমাদের সময় প্রথম হেডলাইনে কিন্তু তিনি চলে এসেছেন। এখন এখানে কি বিষয় আছে আমরা সেই বিষয়টি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি সংক্ষিপ্ত আকারে। 6 জুন সাবেক আইজিপি এবং 9 জুন স্ত্রী কন্যাকে ডেকেছে দুদক। বিদেশে যাত্রায় নিষেধাজ্ঞা আসছে। যুক্তরাষ্ট্র কানাডায় সম্পদের তথ্য চেয়ে চিঠি বিএফআইইউতে। পরিবারের হিসাব জব্দ। দুবাইয়ে বিপুল পরিমাণ সম্পদ। আসুন আমরা বিস্তারিত যাচ্ছি যে স্ত্রী সন্তান সহ বেনজিরকে কেন কবর করেছেন দুদক, সেই বিষয়টি আমরা আপনাদের মাঝে এখন তুলে ধরার চেষ্টা করছি। আমাদের সময় পত্রিকায় কি উল্লেখ করে লিখেছে সেই বিষয়টি নিয়ে। ঘুষ দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও 2 মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য কবল করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আগামী 6 জুন সকাল 10টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে বলা হয়েছে তাকে। এছাড়া 9 জুন তার স্ত্রী কন্যাকে জিজ্ঞাসাবাদের জন্য কবল করেছেন দুদক। এদিকে বেনজির আহমেদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন জানানোর সিদ্ধান্ত নিয়েছে দুদক। অনুসন্ধানের শুরুর 1 মাসের মধ্যে দেশের বিভিন্ন জেলায় বেনজির ও তার পরিবারের বিপুল পরিমাণ সম্পদের তথ্য পাওয়ার পর দুদকের ধারণা বিদেশেও অর্থ পাচার করেছে সাবেক এই আইজিপি। সুপ্রিয় দর্শক, যে বেনজির আহমেদের যে গত মাস ধরেই যে একের পর এক যে বিপুল পরিমাণ অর্থ সম্পদের বিষয়ে আমরা বিভিন্ন গণমাধ্যমে যে তথ্য চলে এসেছে, এবং সেই তথ্যের অনুপাতে যে দুদক কিন্তু ধারণা করছে যে বেনজির আহমেদের বিদেশেও এমন বিশেষ অর্থ সম্পদ রয়েছে, সেই বিষয়ে কিন্তু তারা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। ইতিমধ্যে দুবাইয়ে তার বিপুল পরিমাণ সম্পদ রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। শুধু তাই নয়, কানাডা, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে তার সম্পদ রয়েছে বলে সন্দেহ। সেসব নথিপত্র চেয়ে মিউচুয়াল লিগেল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট MLAR পাঠানোর অনুরোধে জানিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে BFIU। চিঠি দিয়েছে দুদক অনুসন্ধানী টিম। দর্শক, আপনারা জানতে পারলেন যে স্ত্রী সন্তান সহ বেনজিরকে কেন কবল করেছেন, এবং তার যে রীতিমতো একটি সংবাদ শিরোনাম হয়ে গেছে যে বেনজির আহমেদকে নিয়ে, যে তার যে সম্পদের পাহাড়, সেই সম্পদের পাহাড় কোথা থেকে আসলো, অনিয়ম দুর্নীতি না লিগেল সাইড থেকে তার এগুলো, সেই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে সাড়া পড়েছে গণমাধ্যমে, এবং সেই বিষয় নিয়ে কিন্তু দুদক বিভিন্নভাবে কিন্তু তলব করার চেষ্টা করছে।
তো দর্শক, আমরা আরেকটি সংবাদে চলে যাচ্ছি। চারদিকে ধ্বংসযজ্ঞের ক্ষতচিহ্ন, উপকূলীয় ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব, ক্ষতিগ্রস্ত 38 লাখ মানুষ, বন্যার ঝুঁকিতে 6 জেলা, ফসল হারিয়ে দুশ্চিন্তায় চাষি। এটা স্বাভাবিক যে রিমালের তাণ্ডবে কিন্তু আমাদের দেশের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। একে ফসলাদি বন্যার ঝুঁকিতে এবং ক্ষতিগ্রস্ত যে 38 লাখ মানুষ। আপনারা জানেন আমাদের দেশের উপকূলীয় অঞ্চলে কিন্তু এই রিমালের তাণ্ডবে কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আসলে আমরা সেই ব্যাপক উপকূলীয় অঞ্চলের মানুষগুলোর ব্যাপক যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই আমাদের সময় পত্রিকার সেই উল্লেখযোগ্য বিষয় কী তুলে ধরেছে, সেই বিষয়টি আপনাদের মাঝে আমরা সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করছি। রিমালের ঝড়ের তাণ্ডবের প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেশের উপকূলীয় অঞ্চলগুলো। শত কিলোমিটার শক্তিতে বেঁধে আসা এই ঝড়ের সঙ্গে জলোচ্ছ্বাস আর 5 থেকে 7 ফুট উঁচু ঢেউয়ে তুলে ভেসে গেছে অনেক বছর ধর। উপড়ে গেছে গাছপালা, বাঁধ ভেঙে বা উপচে আসা পানি প্লাবিত হয়ে হাজারো গ্রাম ডুবে গেছে, বিশ্বস্ত নির্মঞ্চল ভেসে গেছে মাছের ঘের, গবাদি পশু। সত্যি দর্শক, আমাদের যে রিমালের তাণ্ডবে কিন্তু আমাদের উপকূলীয় অঞ্চলে কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, তা ইতিমধ্যে আপনারা সকলেই জানেন। এবং কৃষক ফসলের জমি বন্যার ঝুঁকিতে 6 জেলা এবং ক্ষতিগ্রস্ত 38 লক্ষ মানুষ এখন আমাদের দেশের এই রিমালের তাণ্ডবে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত আকারে আছে। আমরা সে সমস্ত মানুষের জন্য দোয়া করি, তারা যেন তাদের স্বাভাবিক জীবনে আবারও ফিরে আসতে পারে, তাদের জন্য সেই শুভকামনা এবং দোয়া রইল। দর্শক, আমরা আরেকটি বিষয়ে যাচ্ছি। তৃতীয় ধাপে ভোট গ্রহণ আজ, আরও 3টি স্থগিত। সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি যে উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে ভোট গ্রহণ আজ। এখানে উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপ বুধবার 112 উপজেলায় ভোট হওয়ার কথা ছিল, কিন্তু মামলার জটিলতা ও ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে এখনো পর্যন্ত সব মিলিয়ে 25 উপজেলায় ভোট স্থগিত করা হয়েছে। সে হিসেবে আজ বুধবার ভোট হবে 87 উপজেলায়। সকাল 8টা থেকে বিকাল 4টা ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। জানতে পারলেন যে তৃতীয় ধাপের ভোট গ্রহণ এবং রিমালের ক্ষতিগ্রস্তের কারণে কিন্তু অনেক ভোট কেন্দ্রের সমস্যা হচ্ছে এবং স্থগিত রাখা হয়েছে। আমরা আরেকটি বিষয়ে যাচ্ছি যে এখনও বিদ্যুৎহীন 61 লাখ গ্রাহক। সারা দেশে কিন্তু এখনও যে রিমালের তাণ্ডবে কিন্তু এখনও বিদ্যুৎহীন হয়ে আছে 61 লাখ গ্রাহক। দেশ বাঁচাতে দুশ্চিন্তা নিয়ে এগোতে হবে, মির্জা ফখরুল ইসলাম। বৈশ্বিক ও ভূ রাজনীতি বিবেচনায় এবং দেশ বাঁচাতে নতুন চিন্তা নিয়ে এগোতে হবে বলে মন্তব্য করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশপ্রেমিক মানুষ ও সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে এসে দেশ ও জাতিকে ভয়াবহ এবং দানবের হাত থেকে রক্ষা করতে হবে। গতকাল মঙ্গলবার বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তমের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ আরেকটি বিষয়ে আমরা চলে আসছি। বাংলাদেশ রেলপথ ব্যবহার করতে চায় ভারত, কেন? এই বিষয়টি একটু সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। বাংলাদেশ হয়ে ভুটান সীমান্ত পর্যন্ত ট্রেন চালাতে চায়। অনুমতি পেলে 300 কিলোমিটার সাশ্রয় হবে ভারতের। বাংলাদেশের দুটি রুটের প্রস্তাব। ভুটান সীমান্ত পর্যন্ত ভারতীয় রেলওয়ে পরিবহনের সুবিধার্থে বাংলাদেশ রেলপথ ব্যবহারের প্রস্তাব দিয়েছে ভারত। এতে ভারত থেকে ট্রেনে বাংলাদেশের প্রবেশ করে পুনরায় ভারত হয়ে ভুটানের সীমান্তের কাছাকাছি স্টেশন পর্যন্ত ট্রেন চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ভারতের এই রেল ট্রান্সশিপমেন্ট প্রস্তাবের বিপরীতে বাংলাদেশের পক্ষ থেকে দুটি রুট প্রস্তাব করার বিষয়ে পরিকল্পনা নেওয়া হয়েছে। বাংলাদেশের রেলপথ ব্যবহার করতে চায় ভারত এবং সেই পথগুলোর বিশেষ সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে আমরা তুলে ধরলাম। এখানে কি আছে আমরা সেই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। ঘূর্ণিঝড় রিমালের সুন্দরবনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা।
ঘূর্ণিঝড় রিমালের সুন্দরবনের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। বৃষ্টি থামলেও নামেনি রাস্তার পানি, দুর্ভোগে ঢাকাবাসী। দর্শক, আমরা আবার সংবাদ শিরোনামটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। বৃষ্টি থামলেও নামেনি রাস্তার পানি, দুর্ভোগে ঢাকাবাসী। আপনারা জানেন যে বৃষ্টিতে কিন্তু রাজধানীর ঢাকাবাসী অনেক রাস্তাঘাট, মহল্লা, অলিগলি কিন্তু বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এখনো পর্যন্ত সেই সমস্ত রাজধানীর বাসিন্দারা কিন্তু চরম দুর্ভোগের মধ্যেই তারা যাতায়াত করছে এবং দুর্গমের ভিতরে কিন্তু তারা স্বাভাবিক জীবনযাপন পার করে যাচ্ছে। আমাদের সময় আমরা আর কি আছে সংবাদ শিরোনাম, সেই বিষয়গুলো আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, হাতে সময় সংক্ষিপ্ত, তাই আমরা আইটি পত্রিকায় যাচ্ছি। দৈনিক পত্রিকা রূপবাণীতে কি লিখেছে? বাচ্চুর তেলেশ মাটি 9 বছর 95 কোটি টাকা। কি আছে এটার বিস্তারিত আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এই বাচ্চু আর কিসেরই তেলেশ মাটি, সেই বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করছি। বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান 110 কোটি টাকার জমি কিনে দাম দেখান 15 কোটি টাকা, অভিযোগপত্র দিল দুদক। বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই ওরফে বাচ্চু নিজ নামে এবং তার স্ত্রী ও ছেলেমেয়েদের নামে ঢাকার ক্যান্টনমেন্ট বাজার এলাকায় 30 কাঠার মতো জমি কিনেছিলেন। জমির প্রকৃত দাম ছিল 110 কোটি টাকা। যদিও তিনি দর দেখান মাত্র 15 কোটি 25 লক্ষ টাকা। দুর্নীতি দমন কমিশন দুদক বলেছে, জমির দাম কম দেখিয়ে 94 কোটি 75 লক্ষ টাকা মানি লন্ডারিং করেছেন আব্দুল হাই, যা মানি লন্ডারিং প্রতিরোধে আইনি অপরাধ। অর্থাৎ আপনারা বুঝতেই পেরেছেন যে তিনি 110 কোটি টাকার জমি কিনে দাম দেখিয়েছেন খুবই সর্বমূল্য 15 কোটি 25 লক্ষ টাকা। অবশ্যই এরকম কিছু হোক আমরা চাই না। এরকম আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে দেশের আর্থিক ক্ষতিগ্রস্ত হোক কোনো ব্যক্তির মাধ্যমে, আমরা সেরকম কিছু আশা ব্যক্ত করি না। এবং আইনি প্রক্রিয়ায় এই সমস্ত অপরাধীদের যদি সত্যি ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে থাকে, আমরাও চাই তাদের সঠিক বিচার হোক এবং আইনি প্রক্রিয়ায় তাদের সঠিক বিচারের মাধ্যমে শাস্তি দেওয়া হোক। একটা বিষয় রূপবাণীতে কি লিখেছে? হাতিয়ায় 20,000 পরিবার পানিবন্দী, ক্ষয়ক্ষতি শিকার 33,000 পরিবার। আবার সেই একই কথা যে রিমালের তাণ্ডবে হাতিয়ায়, যে উপকূলের একটি অঞ্চল হাতিয়া, খুবই সমুদ্রের নিকটে, সেই ছোট্ট একটি অঞ্চলে আপনার 20,000 পরিবার কিন্তু পানিবন্দী হয়ে আছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ 33,000 পরিবার। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে সংবাদের পাতার পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি এবং আমাদের এই নিয়মিত আয়োজন সংবাদ শিরোনাম, জাতীয় পত্রিকাগুলো আমরা সংক্ষিপ্ত আকারে সংবাদ শিরোনামগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এবং কিছু সংবাদ শিরোনামের কিছু বিষয়বস্তু নিয়ে পর্যালোচনায় আসি। এবং আমাদের সংবাদ শিরোনাম এবং সংবাদে পাতার যে ফেসবুক পেজের মাধ্যমে আমাদের বিভিন্ন সময়ে যে সংবাদগুলো তুলে ধরা হয়, যারা নিয়মিত আমাদের এই সংবাদগুলো দেখে থাকেন তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে থাকেন, তাদের সকলের জন্য শুভকামনা রইল এবং অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সকলকে।